নির্বাচন পেছাতে সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চাওয়া হচ্ছে, অভিযোগ বিএনপি। প্রয়োজনে গণভোট করার দাবি জামায়াত সহ ইসলামী দলগুলোর। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলায় প্রধান আসামি ফজর আলী রাজধানী সায়দাবাদ থেকে গ্রেপ্তার, আরও 4 অভিযুক্ত সহ মোট গ্রেপ্তার 5। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও রাজস্ব খাত সংস্কারের দাবিতে আজও চলবে কমপ্লিট শাটডাউন, ক্ষতির মুখে রাজস্ব আদায় কার্যক্রম। এবং জুলাই আগস্টে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা, এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত জানাবো। নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটার দাবি তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, আর দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সিলেটের মেহেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার অভিযোগ, 17 বছরে দেশের অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতা গেলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছি। 18 মাসে 1 কোটি লোকের চাকরি। আগামী দিনে সরকার হবে ব্যবসায়ী বান্ধব, শুধু না, ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলব। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সময় ঐক্যমত কমিশনের প্রস্তাব নিয়ে কথা বলেন তিনি। আমরা এখানে এক ব্যক্তির এক ভোট এবং সরাসরি ভোট, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে সে ভোট দেবে, এবং এটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দি পোস্ট, সেই সিস্টেমের মধ্যে আমরা আছি। এবং ঐক্যমত কমিশনের যে আলোচনায় সেটা এখন এভাবেই টেবিলে আছে। এখন কেউ কেউ রাজনৈতিক দাবি হিসাবে সেটা উত্থাপন করতে পারে, সেটা তাদের রাজনৈতিক অধিকার, তবে সেটা সবার উপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে বিএনপির 36 দিনের কর্মসূচির প্রথম দিন চীনমন্ত্রীতে ভেন্যু পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানিয়ে শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার দাবি জানান বিএনপি নেতারা। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে এবং একটা উপযুক্ত সময় রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী আমরা আমাদের অবস্থান থেকে সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াবো। মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে, এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকার কথাও বলেন তারা। আমাদের এই কাজ অব্যাহত থাকবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূল নীতিরূপে পুনঃস্থাপনা সহ 16টি দফা উত্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে দলটির মহাসমাবেশে দাবিগুলো উত্থাপন করা হয়। এ সময় ইসলামী আন্দোলনের আমির বলেন, রাষ্ট্রের মূলনীতি সহ সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের রাজনৈতিক ঐক্যমত না হলে সরকারকে গণভোট আয়োজন করতে হবে। এদিকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল। আর জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের এ মহাসমাবেশ। সারা দেশ থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে যেন জনসমুদ্রে পরিণত হয় সমাবেশ স্থল। মঞ্চে ছিলেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও বিভিন্ন ইসলামিক দলের শীর্ষ নেতারা। উপস্থিত হন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতারাও। দলটির পক্ষ থেকে 16 দফা দাবি উত্থাপন করেন মুখপাত্র গাজী আতাউর রহমান। কোন রাজনৈতিক পক্ষ বা ভিন্ন কোন দেশের চাপে অতীতের মতো যেন তেন একটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে
তা কিছুতেই মেনে নেওয়া হবে না। মৌলিক সংস্কার সহ পতিত স্বৈরাচার ও তার সহযোগীদের বিচারের দাবিতে কোনো আপোষ নয় জানিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা সকলে ঐক্যবদ্ধ, বিদেশি হোক দেশি হোক, কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায়ে রাখতে পারবে না। কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। কোনো বিশেষ দলের প্রতি না ঝুঁকে অন্তর্বর্তী সরকারের প্রধানকে সব দলের প্রতি সমান আচরণের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। আপনার কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে। রাজনৈতিক দলে ঐক্য না হলে বিচার সংস্কারের জন্য গণভোটের দাবি করেন ইসলামী আন্দোলনের আমির। বলেন, ইসলামী দলগুলো সম্মিলিত ঐক্য দৃঢ় করতে হবে। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে, যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে। ঐক্য অটুট থাকলে ইসলামপন্থীরাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠবে বলেও প্রত্যাশা করেন সৈয়দ রেজাউল করিম। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ, এই লক্ষ্য অর্জনের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও তা ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার প্রধান আসামি ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এই ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হলো। ভুক্তভোগী নারী জানান, বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে গেলে বৃহস্পতিবার রাতে ফজর আলী তাকে দরজা খুলতে বলে। অস্বীকৃতি জানালে এক পর্যায়ে সে দরজা ভেঙে তাকে ধর্ষণ করে। পরে শুক্রবার দুপুরে ওই নারী মুরাদনগর থানায় মামলা করেন। চেয়ারম্যানের পদত্যাগ ও সব পক্ষের অংশগ্রহণের রাজস্ব খাতে সংস্কার দাবিতে আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তারা। দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও তাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না বলে অভিযোগ করেন এনবিআর কর্মকর্তারা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীদের ডাকে শনিবার দেশব্যাপী শুরু হয়েছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এর ফলে রাজধানী সহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসে সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। শাটডাউন কর্মসূচিতে যোগ দিতে ঢাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা। একদম দেয়ালে পিঠ থেকে যাওয়াতে এই সময় আন্দোলন করেছি। আমাদের কোনো উদ্দেশ্য ছিল না যে দেশবাসীর ক্ষতি করা। আমাদের এই সমস্যার সমাধান না করে তিনি আরো এই রাজস্ব খাতকে আরো অস্থির করে তুলেছেন। আমরা আজকে এই চেয়ারম্যান আব্দুর রহমানের পদত্যাগ চাচ্ছি। আগারগাঁওয়ের সামনে অবস্থান নেন তারা। কর্মসূচি ঘিরে অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি সদস্য মোতায়েন ছাড়াও রাখা ছিল সাজোয়াজান। এনবিআরের চেয়ারম্যান পদত্যাগ নিশ্চিত না করা পর্যন্ত কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। একজন প্রেসিডেন্টকে আপনারা পদে রেখে আমরা জুলাই মাস উদযাপন করব কিনা, 36 জুলাই উদযাপন করব কিনা, এই প্রশ্ন আপনাদের সামনে আমি ছুড়ে দিচ্ছি। 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন, আলোচনার পথ উন্মুক্ত থাকলেও তাদের সঙ্গে বসছে না অর্থ মন্ত্রণালয়। কাউকে এই অর্থ উপদেষ্টা এবং চেয়ারম্যান আব্দুর রহমান খান উনিরা আমাদেরকে আলোচনায় ডাকেন নাই। তবে আন্তর্জাতিক সেবা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আওতা মুক্ত রাখা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিলে জুলাই আগস্টে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা চিকিৎসকদের। এক্ষেত্রে সিটি কর্পোরেশনের পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণের তাগিদ দেন তারা। মশক নিয়ন্ত্রণে নিজেদের অসচেতনতার কথা স্বীকার করলেন সাধারণ মানুষও। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বর্ষার শুরুতেই দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১,৭৭৩ জন, আর জুনের ২৭ দিনেই আক্রান্ত ছাড়িয়েছে ৪,০০০। চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯,০০০-এর বেশি ডেঙ্গু রোগী। এমন পরিস্থিতির জন্য সিটি কর্পোরেশন সহ নিজেদের সচেতনতায় ঘাটতি দেখছেন নগরবাসী। ডেঙ্গুর মশাটা তো সাধারণত এসির পানি, স্বচ্ছ পানিতেই হয়, তো এটা আমরা একটু সচেতন থাকলে আমার মনে হয় সরকারের এত কষ্ট করা লাগে না, পাবলিক এর জন্য যথেষ্ট। আমাদের ব্যর্থতা অনেক জায়গায়, যেরকম টবের মধ্যে আমরা পানি জমায় রাখি, সেখান থেকে ডেঙ্গু হয়। ডেঙ্গু যেসব সোর্স, তারপরে বিভিন্ন ডাস্টবিন যেগুলো আমরা ঠিকঠাক মতো পরিষ্কার করি না, তারপর আমাদের ময়লা আবর্জনা যেখানে সেখানে ছড়াই ছিটায় রাখি আমরা, এখান থেকে ডেঙ্গু হয়। আমি যদি নিজে সচেতন থাকি, আমার বাসা, আমার আশপাশ আমি নিজে পরিষ্কার রাখি, তাতে ডেঙ্গু আসতেছে না। এডিস মশার বিস্তার ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একইভাবে বাড়তে থাকলে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যায়। ফলে জুলাই আগস্ট ঘিরে আশঙ্কার কথাই বললেন চিকিৎসকরা। ডেঙ্গুতে একটা এডিস মসকিটো দেওয়া হয়। ডেঙ্গু যদি আমরা কন্ট্রোল করতে চাই, বিভিন্ন লেভেলে কন্ট্রোল মেজার নেওয়া যায়। সবারই রেসপন্সিবল হওয়া উচিত। আমি সিটি কর্পোরেশনকে দোষ দিয়ে তো লাভ নাই। আমার ঘরের মধ্যে যদি মশা থাকে, সিটি কর্পোরেশন লোকজন এসে কি আমার ঘরের মশা কিল করবে? আমার রেসপন্সিবিলিটিটা আসলে বাড়ানো উচিত। ঢাকা তো বটেই, দেশের সব জেলাতেই ছড়িয়ে পড়ছে এডিস। সুতরাং মশক নিয়ন্ত্রণের সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। বরগুনাতে পাওয়া যাচ্ছে, সিরাজগঞ্জ পাওয়া যাচ্ছে, বগুড়াতে পাওয়া যাচ্ছে। এটা একটা অ্যালার্মিং। যেমন আমাদের সিটি কর্পোরেশন অনেক মিজান দিচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু পেরিফেরিতে যে সমস্ত জায়গায় নতুন করে আসতেছে, সেখানে কিন্তু কন্ট্রোল মেজারগুলো নেওয়া হচ্ছে না। চিকিৎসকরা জানান, মশা একবার ভাইরাসে আক্রান্ত হলে তার ডিম থেকেও রোগবাহী মশার জন্ম হয়, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, রাজস্ব খাতের সংস্কার দাবিতে এনবিআর এর কমপ্লিট শাটডাউন বিষয়ে জানতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজউদ্দিন। রিয়াজ, কমপ্লিট শাটডাউনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আরেকটি বিষয়, রাজস্ব আদায়ের প্রভাব কেমন দেখছেন আপনি জানাবেন। আমি ইতিমধ্যে রয়েছি চট্টগ্রামের কাস্টম হাউসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে কাস্টম হাউসের ভিতরে যে কোনো কার্যক্রমই আসলে হচ্ছে না, কারণ এনবিআর এর যে অধ্যাদেশ জারি হওয়ার পরে দুইভাবে বিভক্ত হওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি কেন্দ্র করে আসলে আমরা দেখেছি কলম বিরতি, ধাপে ধাপে কলম বিরতি, কিছু ঘন্টার জন্য কলম বিরতি দিয়ে সারাদিন কলম বিরতি দিচ্ছে। এবং গতকালকেও আসলে এখানে শাটডাউন ছিল এবং কোনো কার্যক্রম আসলে হয়নি। এবং বর্তমানে আজকেও আসলে পুরোপুরি শাটডাউন বলা যায়, কেউ নেই, কার্যক্রম একদম হচ্ছে না বললে যাওয়া যায়। এই ক্ষেত্রে আসলে আমরা যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলেছি। এই যে কমপ্লিট শাটডাউনের কারণে আসলে ব্যবসায়ীদের মধ্যে যে বড় ধরনের ক্ষতি হবে, পাশাপাশি রাজস্ব আদায়ে সরকার অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে, এমনটাই আসলে বলছেন। এবং যারা বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা আসলে এই বিষয়ে কথা বলেছি, তারাও বলছেন আসলে এই যে কাস্টমস এর যে শাটডাউন, সেই শাটডাউনের কারণে আসলে যে শুল্কায়ন বন্ধ হয়ে যাবে। এবং সে কারণে আসলে এই যে বন্দরের ভিতরে যে কন্টেনার জট, সেই কন্টেনার জট কিন্তু দেখা যাবে, এমনটাই আসলে বলছেন। এবং পাশাপাশি কন্টেনার গুলো যে স্ক্যানিং, পরীক্ষা নিরীক্ষা, যে খালাস কার্যক্রম, সেটাও আসলে ব্যাহত হচ্ছে। এই কন্টেনার ইয়ার্ডে হওয়ার পরে আসলে যে জাহাজগুলো আসবে কন্টেনার নিয়ে, সেখানে জাহাজের সাগরও আসলে জাহাজ নিয়ে কন্টেনার নিয়ে আসলে জটের সৃষ্টি হবে, এমনটাও বলছেন। এবং যে রাজস্বের মধ্যে আসলে তারা একটা
খারাপ অবস্থায় মধ্যে ব্যাহত সময় পার করছে এমনটাও বলছেন। কারণ এভাবে যদি পণ্য খালাস বা রাজস্ব আদায়ের ক্ষেত্রে আসলে এ ধরনের জটিলতার সৃষ্টি হয় বা এই যে শাটডাউন কার্যক্রম যদি দীর্ঘদিন থাকে তাহলে বড় ধরনের ক্ষতি হবে, এমনটাই আসলে ব্যবসায়ীরা বলছেন। এই ছিল কাস্টমার হাউস থেকে আমার কাছে সর্বোচ্চ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। যশোর খুলনা মহাসড়কের বেশিরভাগ অংশ খানাখন্দে বেহাল। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহন। অন্যদিকে ধুলা কাদায় ভোগান্তিতে স্থানীয় পথচারীরা। তাই দুঃখ প্রকাশ করে সড়ক বিভাগ বলছে, খুব দ্রুত সংস্কার কাজ শেষ হলে ভোগান্তি লাঘব হবে। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। যশোর খুলনা মহাসড়কের কোথাও দেবে গেছে, কোথাও বিটুমিন উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। বিশেষ করে যশোর পালবাড়ি থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়কের মধ্যে ১৫ কিলোমিটার সড়কই চলাচলের অনুপযোগী। রাজধানী সহ দূরপাল্লার ৩২টি রুটের যানবাহন চলাচল করা এ সড়ক দিয়ে বেনাপোল ও দর্শনাস্থল বন্দর, নওয়াপাড়া নদী বন্দর এবং মোংলা সমুদ্র বন্দরগামী হাজারো যানবাহন চলাচল করায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। এতে ক্ষুব্ধ সড়কে চলাচলকারী সহ এলাকাবাসী। রাস্তার পাশে দেখেছেন কত বড় গর্ত, এখানে যদি মারি না দেওয়া হয় ও গাড়ি চলবে না। কাজ করার সময় একটা আলাদা অপশন রাখবে, সেই সব কিছু রাখতেছে না। ওই দেখেন ওই এলাকার পুরো রাস্তা বন্ধ। আমাদের তাদের রাস্তাটা একটু সুন্দর হোক এবং ভালো হোক। ঘন্টা কি ঘন্টা জামে পড়ে থাকছে, বিভিন্ন লোকজন দুর্ভোগ করছে, অনেক অ্যাম্বুলেন্স গুলো পড়ে থাকতেছে। একবারে জাম লাগলে ৩-৪ ঘন্টা থাকতেছে, জাম ছাড়াচ্ছে না। কংক্রিটের ঢালাই দিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে। এটি শেষ হলে এ সড়কে আর ভোগান্তি থাকবে না বলে জানান সড়ক বিভাগের এ কর্মকর্তা। ঢালাইয়ের কাজ এমন একটা কাজ, আসলে একটু সময় দিতে হয়। আমি এক কেসে কাজ করলাম, আমার কিউরিং পিরিয়ড ২৮ দিন দিতে হয়, অন্তত মিনিমাম ২০ থেকে ২১ দিন দেওয়া লাগে। এই জন্য এখানে একটু যানজট হচ্ছে, এটার জন্য আমরা আসলে দুঃখিত। কিন্তু আসলে রাস্তার অবস্থা এত খারাপ যে আমরা কাজ না করে পারতেছি না। যশোর খুলনা মহাসড়কের জনদুর্ভোগ লাঘবে দ্রুতই কাজ করবে কর্তৃপক্ষ, প্রত্যাশা এ পথে চলাচলকারীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। পাবনার পদ্মার চরে কলা চাষে ভাগ্য বদলাচ্ছে কৃষকের। প্রতি বিঘায় কলা চাষ করে ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভ হওয়ায় দিন দিন কলা চাষে আগ্রহী হচ্ছেন তারা। আর কলা চাষে নতুন পদ্ধতির মাধ্যমে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। হুজ্জাতুল্লাহ হীরার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পাবনা সদর, ঈশ্বরদী ও সুজানগর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে বাণিজ্যিকভাবে কলা চাষ করা হচ্ছে। এসব অঞ্চলের চাষকৃত কলা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। লাভজনক হওয়ায় কলা চাষে নতুন করে দিন বদলের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা। কলা চাষে খরচ কম হওয়ায় কৃষকরা দিন দিন কলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। তারা বললেন, প্রতি বিঘায় কলা উৎপাদনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভ হচ্ছে। ৩০,০০০ টাকা বিঘে লিলি পারে, ওই ৩০০ গাছ থাকে, তাতে মনে করেন যে ৫০,০০০ টাকা শ বিক্রি হয়। দামে বেচতে পারলে পারে ধরেন ১,২০,০০০-৩০,০০০ টাকা বেচা হবে। আর ধরেন যদি বাজার কম থাকে ওই টানি টনি ১০ লাখ কিনিক বেচা হয়, যাদের কলা ভালো হয়। আমার এই কলা ঢাকায় যায়, নগরবাড়ির ঘাটে যায়, কাশীনাথপুর যায়। নগরবাড়ি যাবে, কাশীনাথপুর যাবে, এদিকে ঢাকাতেও যাই। দেখা যাচ্ছে যে যখন যেরকম ট্রিপ হয় সেখানেই যাওয়া হয়। আমাদের ব্যাপারীরা যেখানে কলা পাঠায় সেখানে কলা পৌঁছায় দেয়। কৃষি বিভাগের পক্ষ থেকে সেন্টবার পদ্ধতির মাধ্যমে কলা চাষের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে কৃষকরা আরও বেশি লাভবান হবে বলে জানান এই কর্মকর্তা। তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে একটা পদ্ধতি উদ্ভাবন করেছি, যেটাকে বলা হয় স্যান্ডবার পদ্ধতি। এই পদ্ধতিতে সকল ফসলই চরে আবাদ করা সম্ভব। বিশেষ করে কলা হচ্ছে বছরব্যাপী একটা ফসল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যত ধরনের কারিগরি সহায়তা প্রয়োজন আমরা প্রদান করে যাচ্ছি এবং কৃষকদের উদ্বুদ্ধ করে আমরা কলা চাষে আগ্রহী করে তুলছি। এবছর পাবনায় প্রায় ৪,০০০ হেক্টর জমিতে কলা চাষ করা হয়েছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে নামলেও খালি হাতে ফিরছে পাথরঘাটার জেলেরা। প্রতিকূল আবহাওয়ার কারণে মাছ শিকারে ব্যর্থ হচ্ছেন তারা। এ কারণে জেলে, মৎস্য ব্যবসায়ী, ক্রেতা সহ সবাইকে লোকসানের মুখে পড়তে হচ্ছে। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান।
58 দিনের নিষেধাজ্ঞা শেষে পাথরঘাটার জেলেরা সাগরে নামলেও ইলিশ না পেয়ে খালি হাতে ফিরছেন। তাই ঘাটে মাছ নামার পরিমাণ প্রায় শূন্যের কোঠায়। এতে জেলেদের পাশাপাশি বিপাকে পড়েছেন ট্রলার মালিকরাও। জেলেপল্লীর অনেক পরিবারই জ্বলছে না চুলা। সাগরে পর্যাপ্ত মাছ থাকা সত্ত্বেও লাগাতার নিম্নচাপ ও প্রতিকূল আবহাওয়ায় মাছ শিকারে ব্যর্থ হচ্ছেন জেলেরা। মাছ আছে কিন্তু বর্তমানে সিঙ্গেল নিম্নচাপের কারণে মাছ ধরতে পারি না। অভিযানের পরে যে মাছটা ধরবো আমরা তো এই নিম্নচাপের লেগে মাছ ধরতে পারি না। এতে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। 1 কেজি 1 লাখ টাকা, যারটা নিম্ন আছে নিচে আছে 24,000, উপরে আছে 30,000 টাকা সাইজ বুঝা। নিম্নচাপের একটা আশঙ্কা, এই জন্য সব বোটগুলো আবার ব্যাগ আসতেছে। দাম খুবই বেশি বলা যায়। অপরাধ একটা গেছে আর একটা সন্নিকটে 2 মাস পরে আবার আবহাওয়ার প্রতিকূলতার জন্যই এমনটা হচ্ছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, নিম্নচাপের অবসান ঘটলে ক্ষতি পুষিয়ে নিতে পারবে জেলেরা। নিম্নচাপের ফিশিং ট্রলারগুলো সমুদ্রে যেতে পারতেছে না, আমরা আশা করি এবং এই নিম্নচাপের শেষ হলে ট্রলারগুলো সমুদ্রে যাবে এবং ঝাঁকে ঝেঁকে তাদের কাঙ্ক্ষিত মাছ, ইলিশ মাছ সহ অন্যান্য সামুদ্রিক মাছ নিয়ে আমাদের বিএফটিসি ঘাটে অবতরণ করবে। এ অবস্থায় মৎস্যভিত্তিক উপকূলীয় অঞ্চলে সরকারি সহযোগিতার দাবি জানান জেলেরা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে বন্দর বাঁচাতে করিডোর ঠেকাতে ঢাকা চট্টগ্রাম রোড মার্চের সমর্থনে সংহতি সমাবেশ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সাতক্ষীরার শ্যামনগরে উপকূল অঞ্চলের দ্রুত সংক্রান্ত ঢেউয়ের পূর্বাভাস সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদার 25 বছর পূর্তি উপলক্ষে রংপুরে বিসিবি আয়োজিত উৎসবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নরসিংদীতে জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আয়োজনে মাধবদী এসপি স্কুল মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার ওসি মনসুর রহমান। বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে 3 দিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করে ছাত্র জনতা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের 31 দফার 27তম দফা অবলম্বনে নির্মিত কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে সারা দেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুরে যুব সমাজের আয়োজনে 2 দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজা জুড়ে গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 81 ফিলিস্তিনির। আহত হয়েছে 4 শতাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা গাজায় ঢুকতে না দেয়ায় প্রকট খাদ্য সংকট দেখা দিয়েছে। শুধু অপুষ্টিজনিত কারণেই মারা গেছে 66 শিশু। গাজার সরকারি মিডিয়া দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই অবরোধ একটি যুদ্ধাপরাধ। ইউনিসেফের তথ্য মতে চলতি বছরের মে মাসে 6 মাস থেকে 5 বছর বয়সী 5,000-এর অধিক শিশুকে অপুষ্টিজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার ফুটবল। নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াঙ্গুনে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বাছাই পর্ব উতরানো বাংলাদেশের জন্য মোটেও সহজ কাজ হবে না। মূল পর্বের টিকিট পেতে হলে ঋতুপর্ণাদের হতে হবে গ্রুপের সেরা, কেননা বাছাই পর্বের 8 গ্রুপের সেরা 8টি দলই পাবে মূল পর্বের টিকিট। গ্রুপের 3 দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 128তম। তাদের পেছনে আছে কেবল তুর্কমেনিস্তান, তাদের অবস্থান 141তম, আর বাহরাইনের অবস্থান 92তম। তবে তাদের চেয়েও এগিয়ে আছে মিয়ানমার, তাদের অবস্থান 55তম। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, জানাবো পত্রিকার আজকের প্রধান শিরোনাম।
প্রথম আলো শিরোনাম করেছে নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি। এনবিআর কমপ্লিট শাটডাউন, শুল্ক কর আদায় স্থবিরতা, অধিনায়কত্ব ছাড়ায় ব্যতিক্রম নাজমুল। এবার দৈনিক ইত্তেফাক হেডলাইন করেছে গাজায় অভিযানে 1 লাখ ফিলিস্তিনি নিহত, পিআর পদ্ধতিতে সংসদ ও আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সমকাল হেডলাইন করেছে আন্দোলনে স্থবির এনবিআর, আমদানি রপ্তানি ব্যাহত, সিদ্ধান্ত বাতিল না হলে 5 আগস্টের পর নতুন কর্মসূচি। সংকটের গভীরতা সরকার বুঝতে পারছে না। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে পিঠ দেয়ালে ঠেকে গেছে ব্যবসায়ীদের। গাজায় নিহত লাখের বেশি, ট্রাম্প বললেন 1 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি। দরজা ভেঙে ধর্ষণের অভিযোগে নারীর মামলা। যুগান্তর হেডলাইন করেছে ব্যবসা বাণিজ্য মহা সংকটে, বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান, দুর্বল 12 ব্যাংক পেল 53,000 কোটি টাকা। বণিক বার্তা হেডলাইন করেছে অচলাবস্থার দিকে যাচ্ছে বৈদেশিক বাণিজ্য, আবারও ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার। অর্থনীতির জন্য অশনি সংকেত, দ্রুত আলোচনা চান ব্যবসায়ীরা। দ্য ডেইলি স্টার হেডলাইন করেছে ট্রেড ট্রুথ পোর্টস হেলথ অন ডে 1, গভর্নমেন্ট লুক টু নেভি টু রান নিউ মর্নিং ডিপোর্ট ফর নাও। দর্শক, এই ছিল পত্রিকার হেডলাইনগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচন পেছাতে সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চাওয়া হচ্ছে, অভিযোগ বিএনপির। প্রয়োজনে গণভোট করার দাবি জামায়াত সহ ইসলামী দলগুলো। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী রাজধানী সায়দাবাদ থেকে গ্রেফতার, আরও 3 অভিযুক্ত সহ মোট গ্রেফতার 4। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও রাজস্ব খাত সংস্কারের দাবিতে আজও চলবে কমপ্লিট শাটডাউন, ক্ষতির মুখে রাজস্ব আদায় কার্যক্রম। এবং জুলাই আগস্টে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা, এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।